নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে সোমবার, সকাল সকাল উঠে গিয়ে তাই গাছগুলোকে আগে আমি স্নান করিয়ে দিয়েছি। না হলে বাইরে এতটাই রোদ্দুর হয় যে ওদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর এই যে এইখানে এই গাড়িটা নিয়ে না ওরা অনেক দিন খেলেনি, তাই ভাবছি আজকে এই খেলনাগুলোকে সামনে রাখবো, যাতে উঠেই ওরা দেখতে পায় আর এগুলো নিয়ে একটুখানি খেলে। বাচ্চাদের সামনে খেলনা ঘুরিয়ে ফিরিয়ে রাখলে ওরা কিন্তু খুব ভালো খেলতে থাকে। ওকে ওখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি এখানে এসে পড়েছি একটুখানি গুছিয়ে নিতে। সব জিনিস এভাবে ছড়িয়ে রাখে। এক্ষুনি দেখো, ভিডিও করার সময় আমি কত সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দেখাবো না, তার খানিকক্ষণ বাদেই ব্যাস আবার সবগুলো ওই একই রকম। আয়নাটা প্রচণ্ড ধুলো জন্মে গেছে গো। গরমকালে এত ধুলো জন্মে, আর এই যে কোনাগুলো দেখছো না, এতেই যত ধুলো সব এর মধ্যে জমে বসে থাকে। আর এইগুলোকেও একটু মুছে নিচ্ছি, রোজই মুছি, কিন্তু তাও আবার কোথা থেকে যে এত ধুলো আসে আমি নিজেও বুঝে পাই না। আগে যখন দীপ্ত ছোট ছিল অত ঝাড়া হয়ে উঠতো না, আর সেই জন্য সব কিছুতে প্রায় অনেকটাই ধুলো জন্মে যেত। আজকাল তোমাদের দাদা বলে, কি ব্যাপার, এখানে মনে হয় ধুলো পড়ে না। তো আমি ওকে হেসে এটাই বলি, ধুলো পড়ে না না, এখন আসলে হাতে হাতে কাজগুলো করাও বেড়ে গেছে, তাই ধুলোকে আর জমতেই দিই না। বলগুলোকে ওপরেই সাজিয়ে রাখি, এক ফোঁটাও তো খেলে না, শুধু নিয়ে ছড়াছড়ি করে। দেখো, এই যে প্রজাপতিগুলো এত শখ করে কিনেছিলাম, একটা পড়েছিল, আমি একটু উঠিয়ে রাখলাম, তারপরে যে ওরা কোথায় নিয়ে ফেলেছে সে আমি আর রোদিশ পাইনি। সকাল সকাল এটা পরিষ্কার না করলে দীপ তো আবার মুখ ধোবে না। দীপ তো একটুখানি নোংরাও পছন্দ করে না, আর এই বেসিন রোজ যদি আমি না পরিষ্কার করি পুরো কেমন যেন নিজেরই মুখ ধুতে ইচ্ছা করে না। তারপর গ্যাস টেসগুলো একটু মুছে নিচ্ছি। তোমাদের দাদার গতকালকে নাইট ডিউটি ছিল, কিছুই করতে পারিনি, বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকতে হয়েছিল। আজ সকালে তাই খুব সমস্যায় পড়ে গেছি, যদিও অসুবিধা নেই, তোমাদের দাদা 10টাতেই যাবে। আর এগুলোও আমি টেবিলটা পর্যন্তও মুছতে পারিনি, বেশি এতই কান্না করছিল। কি ব্যাপার, হাম করতে হবে না? কেউ কি খাবে? তুমি খাবে না? খাবে না? আচ্ছা ঠিক আছে। আজকে রান্না করবো না তো? রান্না করবো না? খাবে না? আচ্ছা ঠিক আছে, আজকে রান্নাই করবো না। তুমি শুধু জল খেয়ে থাকো, হ্যাঁ? আজকে শুধু জল খেয়ে থাকবে, বুলো, রান্না করবোই না। ওকে তো বলে দিলাম রান্না করব না, কিন্তু রান্না না করলে খাবে কি? আমি একটু গতকালকের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এখানে ওদের জন্য পনিরটা ফাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওদের দোকানের পনির একদমই দিই না, আর এই পনিরটা জানো তো আমি কোনো লেবু বা ভিনিগার ইউজ করি না। তাহলে কি দিয়ে এই ছানাটাকে আমি ফাটাই? এটাকে আমি টক দই দিয়ে ফাটাই। তোমরাও ফাটিয়ে দেখো, ভীষণ নরম হয়। আর টক দই বাচ্চাদের জন্য তো খুব ভালোই, যেটা ভিনিগার দিলে ভিনিগারে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক। আর এই যে একটা জল ভরা বাটি এর উপরে বসিয়ে দিলাম, ব্যাস 1 ঘন্টা অপেক্ষা করো, পনির তোমার একদম দোকানের মতো রেডি হয়ে যাবে। এদিকে আমি রুটিগুলো মেখে নিচ্ছি, আর দেখো কতটা আটা বেশি হয়ে গেছে। কি করব, একটুখানি আটা মাখিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি, আগামীকালকে আমি এটা বানিয়ে নেব। না, রোজ আটা মাখাটাও একটা ঝামেলা যদিও মনে হয়, কিন্তু বাচ্চাদের তো আবার ওই বাসি আটা মাখা দেওয়া যায় না, আমরাই খেয়ে নেব। জানো তো, এই ঝটপট করে রুটি বেলা আর এই ঝটপট করে রুটি বানানো, এই দুটোই আমি কিছুই পারতাম না। আসলে সময়ের সাথে সাথে সবই শিখে গেছি। এখন মা বলে, এত ভালো করে রুটি কী করে বানাস? আমি তখন হাসি যে, মা, আগে যখন তোমার কাছে ছিলাম ভাবতাম রুটি করবই না, আর এখন দেখো না, রোজ সকালবেলা হলে ছেলেদের জন্য তো রুটি বানাতেই হয়। তোমাদের দাদাকে যদিও বা অন্য কিছু দিয়ে দেওয়া যায়, ওরা কিছুতেই খাবে না। এই গ্লাসগুলো আবার সব ধুয়ে নিলাম, রোজ সকালে উঠে রুটিন মাফিক গ্লাসগুলো আমার ধুয়েই নিতে হয়, না ধুলেই নিজেরই কেমন অস্বস্তি হয়। ধুয়ে নিয়ে ওদেরকে একটু কাড়াও খাইয়ে দিচ্ছি। আর এই যে সেই যে পনির ফাটানো জলটা, মানে ছানার জলটা, ওটা কিন্তু আমি রেখে দিয়েছি, পরে আমরা খেয়ে নেব। আর এখানে একটু গুড় নিয়ে নিচ্ছি, আর ওই যে ঘরে আমি যে টক দই বসাই, ওটাই সকাল সকাল এখন একটু নিয়ে নেব। এই টক দই দিয়ে ওদেরকে রুটিটা খাইয়ে দেবো, দীপ্তকেও তাই দেবো আর ওকেও তাই দেবো। কোনো রকম নুন আমি দিই না, আগে মিষ্টিটাও দিতাম না, এখন যেহেতু রিশু নুন মিষ্টি দুটোই খাওয়া শুরু করেছে, তো এখন একটু মিষ্টি না দিলে ও আবার খেতে চায় না। দেখো কি সুন্দর দই বসেছে না? তোমরাও ঘরে দই পেতে দেখো, খুব সুন্দরই বসে। ওদেরকে আমি চটপট করে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো, আমি না এই আয়নাটা এক্ষুনি মুছে গেছি, ও আয়নাটাকে আদর করেছে আর পুরো আয়নাতে দই মাখিয়েছে। কি আর করব, হাসি ছাড়া তো আর কোনো উপায় নেই।
আর তারপরে আমি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার সব থেকে প্রিয় জায়গা, আজকে আমার কানাঝির ফটোটাকে একটুখানি মুছে দেবো। এই যে কোণগুলোতে দেখছো একেবারে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। যদিও কিচ্ছু বুঝতে পারবে না, এখানে এটা কাঁচের তো নয়, এটাকে ফাইবার জাতীয় কিছু দিয়ে বানানো। এগুলো নতুন এখানে উঠেছে, বলেছে তো ধুলো পড়বে না, কিন্তু সেরকম ধুলোও পড়ে না যেটা কাঁচের ওপরে যতটা জন্মায়, তবে হালকা পাতলা ধুলো কিন্তু থাকেই। ঝটপট গুছিয়ে নিয়েছি। আর এই দেখো এই জায়গাটা কি করেছে, এক্ষুনি আমি কিন্তু গুছিয়ে গেছি, 5 মিনিটে হয়নি। আর ও এসে এখানে সব ছড়িয়ে নিয়েছে। ও খেলুক, আমি ততক্ষণে একটুখানি রান্নাটা করে নিই। ওদের জন্য আজকে বানাবো পনির আলু দিয়ে একটুখানি মাখা মাখা করে তরকারি, আর একটু করে নেবো ভেন্ডি ভাজা। আলুটা আমি ঝটপট করে কেটে নিচ্ছি, খুব বেশি কিছু সবজি দেব না। বাচ্চারা না অতিরিক্ত রোজ দিন একঘেয়ে ঢাল একঘেয়ে সবজি খেতে খেতে ওরাও বিরক্ত হয়ে যায়। তাই আমিও চাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে খাবার দিতে। এই একটুখানি লঙ্কা ভেঙে একটুখানি দেবো, পুরোটা দিলে ওরা আবার ঝালের জন্য খেতে পারে না। চালটা বেছে ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এই আতপ চাল খাওয়ার এই আরেক ঝামেলা। আর চালগুলো যেন একেবারে নতুন এসছে, তো ভিজিয়ে না রাখলে ভাতটা একদমই ভালো হয় না। দেখেছো পনিরগুলো হয়েছে কি না দোকানের মতো, একদম দোকানের মতো হয়ে যায়। একটু উল্টে পাল্টে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, বাচ্চাদের পনির তো খুব বেশি ভাজলে পুষ্টিগুণটা সবটাই উড়ে যাবে। আর আমি এখানে কড়াইতে দারচিনি ফোড়ন দিয়ে আলুটা তো ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিতে ভুলেই গেছি, তাই আবার একটুখানি সাইড করে একটুখানি ঘি দিয়ে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন কেটে নেবো একটু ঠাকুমার হাতের এঁচোড়ের ডালনা, যেটা আমার ঠাকুমা রান্না করতেন আর ভীষণ টেস্টি ছিল। আমি না বাজার থেকে এঁচোড়টা কেটে আনি না, ওরা পেছনের এই যে ছালটা সেটাও ভালো করে ফেলে না, আর এই মাঝখানের যে দাঁড়টা সেটাও ফেলে না। এঁচোড়টা রান্না করলে বড্ড শক্ত শক্ত হয়, আর ওটা খেতে আমার ভালোও লাগে না। জানো আমার শাশুড়ি মা এই যে সামনের অংশগুলো কি সুন্দর উনি ছোট ছোট করে কাটেন, কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না, তাই এইরকম করেই কেটে নিয়েছি। আর ওই কাটতে কাটতে আমার না ওদের তরকারিটা রান্না একদম হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিলাম। আর ভেন্ডি একটুখানি ভেজে নিচ্ছি দীপ্ত আর ইস্যুর জন্য। দীপ্ত আর ইস্যু ভেন্ডি ভাজা পেলে আর কিছু চায় না। ভেন্ডি ভাজায় বলে হলুদ দিলে নাকি কালারটাই চলে যায়। তোমরা কি করো বলো তো, আমি কিন্তু আবার একটু হলুদ দিয়েই থাকি। এখন ওদেরকে আজকে কোনো জুস দেব না, আজকে এই গুড় ভেজানো জলটা একটুখানি পাতিলেবু কেটে দিয়ে একটুখানি বিট নুন দিয়ে এটাই আজকে খাইয়ে দেবো। এখন একটু ভিজিয়ে রাখি, খানিকক্ষণ বাদে এটাকে খাইয়ে দেবো। রোজ রোজ একঘেয়ে জুস খেতে খেতে ওরাও বড্ড বোর হয়ে গেছে, তাই ভাবছি আজকে একটু চেঞ্জ করে লেবুর শরবতি বানিয়ে দিই। আর এদিকে আমি একটু আমটকও বানিয়ে নিচ্ছি। এটা করে ঝটপট আমি স্নান সেরে ওদেরকে স্নান করিয়ে নেব, তারপরে এসে আমি আবার এঁচোড়টা বসাতে যাব। এটাই ভাবছি, দেখা যাক কী হয়। আর এই যে ও এখানে ঘোড়াটাকে হারমোনিয়াম বানিয়েছে, বানিয়ে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে যাচ্ছে। ঋষু বুড়োও চলে এসছে হারমোনিয়াম বাজাতে, ওকে ঝটপট স্নান করিয়ে আনি, তারপর তোমাদের আমি দেখাবো এঁচোড়ের ডালনা রেসিপি। সব কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বাটির মধ্যে একটু নুন হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে জল দিয়ে নিচ্ছি মিশিয়ে। কড়াইতে তেল গরম করে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন তেজপাতা আর ওই আদা দিয়ে একটু জল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার ওই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে, আর টক দই ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা এঁচোড় আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি এঁচোড়ের ডালনা। আমার ঠাকুমার রেসিপি, কিন্তু হলফ করে বলতে পারি এটা অসাধারণ খেতে হয়। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।